গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান এই প্রতিষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় তথা এনআইএসের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি, যেখানে আমরা কেন্দ্রীয় শাসন বিভাগ বিষয়টি আলোচনা করব, যার এই অধ্যায়টিতে রাষ্ট্রপতির নিয়োগ পদ্ধতি, তার যোগ্যতা, তার পদচ্যুতি বা কার্যকাল, তার অপসারণ পদ্ধতি এবং তার আইন শাসন ও বিচার করার ক্ষমতা সম্পর্কে আলোচনা করা বিস্তারিত। প্রথমেই আসি, সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি তার গুরুত্ব দায়িত্ব পালন করে থাকেন। এক্ষেত্রে ভারতবর্ষের রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে কিছু যোগ্যতা অবশ্যই থাকা দরকার। প্রথম যোগ্যতা, তাকে ভারতবর্ষে অবশ্যই নাগরিক হতে হবে, কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে, লোকসভার সদস্য পদে আসীন হওয়ার অনুরূপ যোগ্যতা থাকা দরকার এবং কোনো রাষ্ট্রপতি পদপ্রার্থী কোনো ব্যক্তি কোনো সরকারি লাভজনক পদে থাকতে পারবে না। এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে লাভজনক পদ হিসেবে রাষ্ট্রপতি বা রাজ্যপাল বা কেন্দ্রীয় বা রাজ্য মন্ত্রিত্বকে পদ হিসেবে ধরা হবে না। সুতরাং একটি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে একটি ব্যক্তি ক্ষেত্রে সুতরাং কোনো প্রার্থী রাষ্ট্রপতি হওয়ার নিজের ক্ষেত্রে প্রাথমিক তার কিছু শর্ত এইভাবে নির্বাচিত হয়। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া। রাষ্ট্রপতি একটি কলেজের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয়। রাজ্য বিধানসভায় নির্বাচিত সদস্যগণ এবং সংসদে নির্বাচিত সদস্যগণ কলেজের সদস্য হিসেবে নির্বাচিত হন, যারা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মতামতের প্রতিফলন করে রাষ্ট্রপতি নির্বাচন করেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচন একটি পরোক্ষ নির্বাচন আমরা জেনে থাকি, কারণ এক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য রাজ্য বিধানসভায় এবং মনোনীত দেশের সংসদে যে মনোনীত সদস্যগণ নির্বাচিত হয় তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না। সুতরাং রাষ্ট্রপতি একক, হস্তান্তরযোগ্য, সমানুপাতিক প্রতিনিধিত্ব রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। সেক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন হয়ে থাকে। পার্লামেন্টের প্রত্যেক নির্বাচিত সদস্য ও রাজ্য বিধানসভার সদস্যদের মোটের মধ্যে সংখ্যাতাত্ত্বিক সামঞ্জস্য রক্ষার জন্য সংবিধানের রূপকারগণ একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা রাজ্য বিধানসভার প্রত্যেক সদস্যদের ভোটের মূল্য নির্ধারণ করে থাকে। এক্ষেত্রে রাজ্য বিধানসভার প্রত্যেক সদস্যদের ভোট মূল্য নির্ধারণ রাজ্যের যে মোট জনসংখ্যা আছে ডিভাইডেড বাই রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্য সংখ্যা ভাজিত 1000, এভাবে একটা নির্বাচিত হয়। দ্বিতীয় হচ্ছে সংসদে যে প্রত্যেক সদস্যদের ভোটের মূল্য নির্ধারণ। সংসদে প্রত্যেক সদস্যের ভোট মূল্য নির্ধারণের জন্য প্রত্যেক রাজ্য, কেন্দ্রশাসিত দিল্লি এবং পন্ডিচেরি বিধানসভার সদস্যের সকল ভোট সংখ্যা যোগ করে লোকসভা ও রাজ্যসভায় নির্বাচিত সদস্যদের মোট ভোট সংখ্যা নির্ণীত হয়, তাকে ভাগ করা হয়। অর্থাৎ রাজ্য বিধানসভায় সদস্যদের মোট ভোট সংখ্যা এবং সংসদে উভয়কে নির্বাচিত মোট সদস্য সংখ্যা, এইভাবে একটি দীর্ঘ পদ্ধতি অবলম্বন করে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে। রাষ্ট্রপতির কার্যকাল রাষ্ট্রপতি সাধারণত 5 বছর পর্যন্ত কার্যকাল নির্ধারিত করা হয়ে থাকে। তবে সংসদের রীতি অনুযায়ী এই যাবৎকাল পর্যন্ত কেউ তৃতীয়বারের জন্য পদে মনোনীত হয়নি। তবে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ দ্বিতীয়বারের জন্য ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন। রাষ্ট্রপতি তার কার্যকাল শেষ হওয়ার যদি পদটি শূন্য হয় বা মৃত্যু হয় বা তিনি পদত্যাগ করেন, তার সেই সময় রাষ্ট্রপতির কার্যকাল উপরাষ্ট্র দায়িত্ব পালন করে যতদিন না নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন। রাষ্ট্রপতি এক্ষেত্রে এবার আমরা আলোচনা করি রাষ্ট্রপতি কিছু সুবিধা বা অব্যাহতি পান। প্রথম, রাষ্ট্রপতি যতদিন পদে অধিষ্ঠিত থাকেন তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আদালতে করা যায় না। রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা যদি করতে হয় তাকে অন্তত 2 মাস আগে বিজ্ঞপ্তি জানাতে হয়। 3 নম্বর, রাষ্ট্রপতি তার কার্য সম্পাদনের জন্য কোনো আদালতের কাছে দায়বদ্ধ বা আইনের কাছে দায়বদ্ধ থাকেন না। চতুর্থ, রাষ্ট্রপতিকে কোনো আদালতের নির্দেশ অনুযায়ী তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া যায় না। সুতরাং একটি রাষ্ট্রপতির ক্ষেত্রে কিছু সুবিধা অপরিহার্য আছে। এবার অপসারণ পদ্ধতি। রাষ্ট্রপতি নির্বাচন যেমন পদ্ধতি আছে, তেমন অপসারণের ক্ষেত্রেও বা পদ্ধতির ক্ষেত্রেও একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়, যাকে আমরা ইমপিচমেন্ট বলে থাকি। সংবিধান ভঙ্গকারী প্রমাণিত হলে তাকে অপসারিত করা যায়। তবে অপসারণ প্রক্রিয়াটা অত্যন্ত জটিল এবং একটু বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রপতিকে কোনো অন্যায়ভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে বা কোনো অসার অভিযোগের মাধ্যমে তাকে অপসারণ বা পদচ্যুত বা পদ থেকে অপসারিত করা যায় না, অব্যাহতি দেওয়া যায় না। রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে
সংসদে উভয় কক্ষে যে কোনোকে প্রস্তাব উত্থাপন করা যায়। সংশ্লিষ্ট কক্ষে যে কক্ষে উত্থাপন করা হবে অন্তত 1/4 সদস্য যেন উক্ত প্রস্তাব অনুমোদনে আনয়ন করে পূর্ব বিজ্ঞপ্তি দেয়, তাহলে এই প্রস্তাবটি এখানে উত্থাপন করা যায়। প্রস্তাবের সংবিধান ভঙ্গের উক্ত অভিযোগের কক্ষে অন্তত 2/3 সদস্য দ্বারা আনিত হয়, সেটা অনুমোদন পাওয়ার পর সেটা অপরকক্ষে প্রেরিত হয়, সেই অভিযোগটি যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। দ্বিতীয় কক্ষ যখন তদন্ত করে রাষ্ট্রপতি বক্তব্য জানতে পারেন বা আত্মপক্ষ সমর্থন করতে পারেন, তখন সংবিধান ভঙ্গের অভিযোগটি প্রমাণিত হলে দ্বিতীয় কক্ষের অন্তত 2/3 সদস্য দ্বারা সমর্থিত হন, তাহলে রাষ্ট্রপতি অপসারণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। তো যে তারিখে প্রস্তাবটি অনুমোদিত হয় সেই তারিখ থেকে রাষ্ট্রপতিকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়ে থাকে। সুতরাং ভারতের রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতির ক্ষেত্রে অত্যন্ত জটিল, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতির প্রস্তাবটি উত্থাপন করা হয় এবং জনপ্রতিনিধি কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেলে সেটি পাস হয়ে যায় এবং সেখান থেকে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে তা আলোচনা করব রাষ্ট্রপতি পদের শূন্যতা সৃষ্টি। রাষ্ট্রপতি কার্যকাল শেষ হওয়া আগে পর্যন্ত বা কার্যকাল শেষ হওয়ার আগের মুহূর্ত যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন বা রাষ্ট্রপতি কোনো কারণে আকস্মিক মৃত্যু ঘটে, সেক্ষেত্রে সেই দায়িত্বটি পালন করে থাকে উপরাষ্ট্রপতি। কিন্তু উপরাষ্ট্রপতি অন্তত 6 মাসে দায়িত্ব পালন করবে, কারণ 6 মাসের মধ্যে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যিনি রাষ্ট্রপতি হবেন তিনিকে পুনরায় 5 বছর জন্য আবার নিযুক্ত করা হয়। এক্ষেত্রে 1977 সালে তদানীন্তন রাষ্ট্রপতি সি ফখরুদ্দিন আলী আহমেদ দেহাবসান হলে উপরাষ্ট্রপতি সিবিডি জাতীয় কার্যকরী রাষ্ট্রপতি হিসেবে সাময়িকভাবে দায়িত্ব গ্রহণ করেন। 6 মাসের মধ্যে সঞ্জীব রেড্ডি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে থাকেন। রাষ্ট্রপতি পদ যদি আকস্মিকভাবে শূন্য হয়, যদি উপরাষ্ট্রপতি সে সময় উপস্থিত না থাকেন, সেক্ষেত্রে উপস্থিত না থাকে অথবা 6 মাস অতিক্রান্ত হয়ে যায়, হওয়ার পরে রাষ্ট্রপতি পদত্যাগ বা দেহত্যাগ করেন, সেক্ষেত্রে ভারতবর্ষের প্রধান বিচারপতি সেই পদ থেকে সাময়িকভাবে গ্রহণ করে। 1969 সালে পার্লামেন্টে আইনে বলে এই ব্যবস্থা সৃষ্টি হয় যখন রাষ্ট্রপতি শ্রী জাকির হোসেনের মৃত্যু হয়, উপরাষ্ট্রপতি শ্রী ভিবি গিরি পদত্যাগ করেন। যদি সাময়িকভাবে রাষ্ট্রপতি অসুস্থ বা অন্য কোনো কার্য সম্পাদনে অপারগ হন, তাহলে তাকে সাহায্য করার জন্য উপরাষ্ট্রপতি সাময়িক কাজ সম্পাদন করেন। এক্ষেত্রে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি দায়িত্বভার গ্রহণ করতে পারেন না। সুতরাং রাষ্ট্রপতি তার নিযুক্তি, তাকে পদ্ধতি কীভাবে নির্বাচিত হন, তার যোগ্যতা, তার কার্যকাল, কী কী সুবিধা ভোগ করেন এবং তার অপসারণ পদ্ধতি, এছাড়া রাষ্ট্রপতি থাকাকালীন বা না থাকাকালীন বা কোনো কাজ করতে অপরাধ হলে বা মৃত্যু হলে বা দেহাবসান করলে বা কোনো কারণে যদি তিনি পদত্যাগ করেন, সমস্ত কারণের ফলে এখন উপরাষ্ট্র দায়িত্ব পালন করে থাকে। উপরাষ্ট্রপতি যদি এই সময় উপস্থিত না থাকে, সেক্ষেত্রে ভারতের প্রধান বিচারপতি সেই দায়িত্ব পালন করে থাকে। সুতরাং আমাদের কাছে এই রাষ্ট্রপতি নির্বাচন থেকে যোগ্যতা থেকে অনেকটা ধারণা স্পষ্ট হলো। এবার ভারতবর্ষে যে রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা প্রদান করা হয়েছে, যে ক্ষমতাগুলো প্রথম হচ্ছে শাসন ক্ষমতা, দ্বিতীয় হচ্ছে আইনসঙ্গত ক্ষমতা, তৃতীয় হচ্ছে আর্থিক ক্ষমতা, চতুর্থ হচ্ছে বিচারীয় ক্ষমতা। এছাড়া আরেকটি ক্ষমতা ছিল যেটি হচ্ছে আপৎকালীন ক্ষমতা, যেটা এমার্জেন্সি পিরিয়ড বলে আমরা আলোচনা করে থাকি। রাষ্ট্রপতি প্রথমে আলোচনা করব শাসন সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি হল রাষ্ট্রের প্রধান এবং কেন্দ্রের শাসন তার উপরে ন্যস্ত থাকে। কেন্দ্রের নবগঠিত সরকার সেই দলের সংশ্লিষ্ট নেতাকে পরামর্শক্রমে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন এবং প্রধানমন্ত্রী পরামর্শক্রমে অন্য মন্ত্রীদের নিয়ে নির্বাচিত করেন। এইভাবে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ গঠন হয়ে থাকে। ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধান বিচারপতি থেকে শুরু করে হাইকোর্টের প্রধান বিচারপতি ওদের নিয়োগ করে থাকে। তবে ভারতের প্রধান বিচারপতি ছাড়া ব্যতীত অন্যান্য বিচারপতি নিয়োগ করতে তিনি অন্যান্য প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ গ্রহণ করে থাকেন। এছাড়া হাইকোর্টের বিচারপতির ক্ষেত্রে নিয়োগ করার ক্ষেত্রে রাজ্যপাল বা সেখানকার প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে থাকে। তবে ভারতবর্ষ সংবিধানে এমন কোনো বাধ্যতামূলক নীতি নেই যেখানে বলা হয়েছে যে এই দেশ নীতি গ্রহণ করে তার সাথে আলোচনা করে নীতি গ্রহণ করা হবে। দ্বিতীয় হচ্ছে 1993 সালে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতিগণ গঠিত প্যানেলে পরামর্শ গ্রহণ করতে বাধ্য থাকেন। 1999 সালে সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্তকে পুনঃপ্রতিষ্ঠিত করেন।
ভারতবর্ষের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত এই প্যানেলকে সুপ্রিম কোর্টে কলেজিয়াম নামে বলা হয়ে থাকে। এছাড়া রাষ্ট্রপতি ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল, মহাগণনা, হিসাবরক্ষক, মুখ্য নির্বাচন কমিশন বা অন্যান্য কমিশন সদস্য, কেন্দ্রীয় লোকসভা কমিশনের চেয়ারম্যান, অন্যান্য সদস্যমূলক বা উচ্চপদস্থ সরকারি আমলা বা কর্মচারীদের নিয়োগ করে থাকেন। রাষ্ট্রপতি ভারতবর্ষের সেনাবাহিনীর 3 সেনাবাহিনীর প্রধান, তাকে সেনাবাহিনীর প্রধান বলা হয়। সেক্ষেত্রে স্থলবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ করে থাকে এবং প্রধান বলে থাকে, তাই তিনি দিকে নিয়োগ করে থাকে। যুদ্ধ ঘোষণা বা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রপতি তাকে ক্ষমতা প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে ভারতবর্ষের বিদেশ নীতি হিসেবে সঞ্চালক হিসেবে তিনি বিবেচিত হন। এক্ষেত্রে ভারতের রাষ্ট্রদূত ও হাই কমিশনার ও কূটনীতিতে তিনি বিভিন্ন প্রদেশে নিয়োগ করে থাকেন, বিভিন্ন দেশে নিয়োগ করে থাকেন। তিনি বিদেশি রাষ্ট্রদূতকে নিয়োগপত্র গ্রহণ করে থাকেন। ভারতবর্ষের সকল কূটনৈতিক, জাতীয় বা আন্তর্জাতিক স্তরে তিনি রাষ্ট্রপতি নামে সম্পাদিত হয়ে থাকেন। সুতরাং বিভিন্ন কাজ আছে। এছাড়া রাষ্ট্রপতি যুদ্ধ শান্তি ঘোষণা করতে পারেন। রাষ্ট্রপতি পরামর্শক্রমে প্রধানমন্ত্রী বা অন্যান্য সদস্যদের যেমন নিয়োগ করে থাকেন এবং তাদের কার্যগুলোর জন্য প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদ কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়িত্ববদ্ধ করে থাকে। সুতরাং প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি যাবতীয় শাসনকে তথ্য সরবরাহ করে থাকে। কেন্দ্রের মন্ত্রিপরিষদের পরামর্শক্রমে রাষ্ট্রপতি কোনো রাজ্যপাল বা বৈদেশিক দূতকে ডেকে পাঠাতে পারেন বা তার সঙ্গে কোনো পরামর্শ নিতে পারেন বা দিতেও পারেন। সুতরাং বিদেশ নীতি হিসেবেও তিনি প্রধান সঞ্চালক হিসেবে গ্রহণ করে থাকেন। এছাড়া বহুবিধ ক্ষেত্রে রাষ্ট্রপতি তার শাসন ক্ষমতা প্রয়োগ করে থাকে। দ্বিতীয় হচ্ছে আইনসঙ্গত ক্ষমতা। পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভারতের রাষ্ট্রপতি তার প্রভূত ক্ষমতা ভোগ করে থাকেন। সংসদে উপকৃত অধিবেশন আহ্বান করা বা স্থগিত রাখা, বছরে 2 বার 6 মাসের বেশি তাকে অধিবেশন আহ্বান করতে হয় এবং এই অধিবেশন যেন 6 মাসের বেশি না হয়। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অথবা রাষ্ট্রপতি লোকসভা কার্যকর সম্পাদিত হওয়ার সমর্থ ঘোষণার আগে তিনি লোকসভা ভেঙে দিতে পারেন। রাষ্ট্রপতি 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন, সেটা রাজ্যসভার ক্ষেত্রে। সেখানে রাজ্যসভা বিদ্রোহীদের মধ্যে সঙ্গীতজ্ঞ, খেলাধুলা, বিশিষ্ট সৃজনশীল ব্যক্তি, সমাজসেবক, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে মানুষদের তিনি নিয়োগ করে থাকেন। তবে এদের যারা সরাসরি রাজনীতির জটিল প্রক্রিয়া অংশগ্রহণ করতে চান না, কারণ অথচ এতে পরামর্শ মতামত গ্রহণের আইনে তিনি বেশি গুরুত্ব দাবি রাখেন। রাষ্ট্রপতি লোকসভায় 2 জন ইঙ্গ ভারতীয় সদস্য মনোনীত করতে পারেন যদি ওই গোষ্ঠী যথাযথভাবে লোকসভা প্রতিনিধিত্ব না পায়, যদি এই গোষ্ঠী যত লোকসভা প্রতিনিধিত্ব না পায়। সাধারণ বিলে সংগত ছাড়া লোকসভা আসলে কোনো মতভেদ দেখালে রাষ্ট্রপতি উভয় কক্ষে যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন। এই যাবৎ 3 বার এই অধিবেশন ডাকা হয়েছিল। রাষ্ট্রপতি সংসদে যে কক্ষে ভাষণ দান করতে পারেন বা বাণী প্রেরণ করতে পারেন। সুতরাং রাষ্ট্রপতিকে কেন্দ্র করে ভারতবর্ষে যে আইনসঙ্গত ক্ষমতা কেন্দ্রীভূত হয়, তাকে তার অনুমতি ব্যতীত বা অনুমতি ছাড়া কোনো আইন বা বিল আইনে পরিণত হতেও পারে না। সুতরাং দীর্ঘ এক প্রসেস, তাকে ক্ষমতা বা পদ্ধতি আছে, তাকে আইন পরিণত ক্ষমতা দান করা হয়েছে। এবার হচ্ছে আর্থিক ক্ষমতা। রাষ্ট্রপতি অর্থনৈতিক ক্ষমতাটি আনুষ্ঠানিক হলেও যথেষ্ট আলোচনা অবকাশ থাকে। যে কোনো বিল রাষ্ট্রপতি পূর্ব অনুমোদন ছাড়া বিলটা পেশ করা যায় না, লোকসভা করা যায় না, বা যে কোনো অর্থ বিল ক্ষেত্র। ভারতবর্ষে আকস্মিক ব্যয় ক্ষেত্র তহবিল রাষ্ট্রপতি নিয়ন্ত্রণে থাকে। বার্ষিক বাজেট প্রতিবেদন, রেল বাজেট তার অনুমতি ক্রমে পাস হয়। কোনো কারণে চলতি আর্থিক বছরে যদি মধ্যবর্তী কোনো অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়, সেক্ষেত্রে পরিপূর্ণ বাজেট হিসাবে সেটাকে রাষ্ট্রপতির কাছে অনুমোদনের প্রয়োজন হয়ে থাকে। অর্থ বিল মন্ত্রিসভায় দ্বিতীয়বার পুনর্বাণী ফেরত পাঠানো হয় না। তবে সংবিধান 280 ধারা বলে রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করতে পারেন। অর্থ কমিশনের সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন। এই অর্থ কমিশনের কাজ হল কেন্দ্র রাজ্যের মধ্যে বিভিন্ন কর থেকে অর্থ বন্টন, অন্যান্য বিশেষ অর্থসংগত বিষয়গুলিকে দেখাশোনা করে রাষ্ট্রপতির কাছে তার তথ্য প্রেরণ করা। রাষ্ট্রপতি মহাগণনা ও হিসাব পরীক্ষা প্রতিবেদন গ্রহণ করে থাকেন, সেটি সংসদে উপস্থাপনের ব্যবস্থা করে থাকেন। এই হচ্ছে রাষ্ট্রপতির আর্থিক ক্ষমতা। এবার যে আমরা ক্ষমতা পাবো বিচার সংক্রান্ত ক্ষমতা। অনেকেই জানেন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ, ভারতের অ্যাটর্নি জেনারেল কেন্দ্র সরকারের আইন কার্যকরিতে অধিকারটি রাষ্ট্রপতি করে থাকেন। যুক্তরাষ্ট্র কাঠামোয় অভিযুক্ত ব্যক্তি সুপ্রিম কোর্ট হাইকোর্টে তারা কোনো ব্যক্তি যদি দণ্ডিত হন, সেই দণ্ডিত শাস্তি ব্যক্তিকে তিনি তার
শাস্তিদান হ্রাস করতে পারেন, তাকে স্থগিত রাখতে পারেন, অথবা ক্ষমা প্রদর্শন করে তাকে মুক্তি দিতে পারেন। কোর্ট মার্শালের মাধ্যমে সামরিক আইনের দ্বারা দণ্ডিত ব্যক্তি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রদর্শন প্রার্থনা করতে পারেন। মৃত্যুদণ্ড ব্যক্তি রাষ্ট্রপতি তাকে ক্ষমা প্রদর্শন করে করার ক্ষমতা আছে, এবং রাষ্ট্রপতি ক্ষমতা আইন মন্ত্রকের একান্ত পরামর্শ অনুযায়ী তিনি ব্যবস্থা করে থাকেন। রাষ্ট্রপতি কিছু অব্যাহতিও নিজ ক্ষমতা ভোগ করে থাকেন। তিনি আইনের ঊর্ধ্বে, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রুজু করা যায় না। সুতরাং রাষ্ট্রপতির যোগ্যতা থেকে শুরু করে তার নিয়োগ পদ্ধতি, তার কার্যকাল, তার সুযোগ সুবিধা এবং তার অপসারণ পদ্ধতি, রাষ্ট্রপতি না থাকেন তার কে ক্ষমতা ভোগ করবে, এবং রাষ্ট্রপতির যে বিবিধ ক্ষমতা, আইনসঙ্গত ক্ষমতা হোক, বিচারসঙ্গত ক্ষমতা হোক, বা শাসনসম্মত ক্ষমতা হোক, বা আর্থিকসম্মত ক্ষমতা সম্পর্কে আলোচনা করলাম। এখান থেকে প্রশ্ন অনেক ধরনের আসে। প্রথম হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে কী কী যোগ্যতার প্রয়োজন হতে থাকতে পারে, রাষ্ট্রপতির কার্যকাল সম্পর্কে আলোচনা করো, রাষ্ট্রপতি কী কী সুবিধা ভোগ করে থাকেন, রাষ্ট্রপতিকে কীভাবে অপসারণ করা যায়, রাষ্ট্রপতির পদ কোনো কারণে শূন্য সেটা কে পরিবর্তন করে, এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে পদ্ধতি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এছাড়া রাষ্ট্রপতি আইন সংক্রান্ত, বিচার সংক্রান্ত আর্থিক ক্ষমতা এবং পরিচালনা ক্ষমতা সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে অনেক সময় একসঙ্গে প্রশ্নটি আসে, নতুবা কখনো আর্থিক সংক্রান্ত ক্ষমতা প্রশ্ন আসে, কখনো বিচার সংক্রান্ত ক্ষমতা প্রশ্ন আসে, কখনো প্রশাসনিক সম্মত ক্ষমতা আসে, কখনো আছে শাসন সম্মত ক্ষমতা আছে। সুতরাং পাটে পাটে প্রশ্ন আসতে পারে বা কখনো একসঙ্গে আসে। তো সেক্ষেত্রে যখন পুরো প্রশ্নটি একসঙ্গে আসবে, অর্থাৎ আর্থিক যে রাষ্ট্রপতির যাবতীয় ক্ষমতাগুলো আলোচনা করো বা বিভিন্ন প্রকার ক্ষমতা আলোচনা করো, সেক্ষেত্রে পয়েন্টে ছোটো ছোটো করে লেখার চেষ্টা করবে। এবং যখন যদি একটি পার্টিকুলার যদি কোনো ক্ষমতার কথা বলে, হয়তো আর্থিক ক্ষমতা বলেছে, যে বিচার ক্ষমতা বা শাসন ক্ষমতা বা আইন সংক্রান্ত ক্ষমতা, তখন একটি লেখার চেষ্টা করবে। এইভাবেই একটা রাষ্ট্রপতির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আমি আশা করব রাষ্ট্রপতি সম্পর্কে যে বিস্তারিত প্রশ্ন তোমাদের কাছে ধারণা স্পষ্ট হলো। পরবর্তী ভিডিওয়ে আমরা অন্য রাষ্ট্রপতি, পরবর্তী স্তর উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কার্যকাল, তাদের যোগ্যতা, তাদের পদ্ধতি, কীভাবে নিয়োগ অপারেশন পদ্ধতির সঙ্গে আলোচনা করব। এই ভিডিওটায় আজকের মতো এই অধ্যায়টি বা রাষ্ট্রপতি বিষয়টি সমাপ্ত করলাম।